রুহি কান্নায় যেন কারো মন গলে না, মাটি থেকে টানতে টানতে নিয়ে যায় রাশেদ। রুহি কাঁদতে কাঁদতে করুণ স্বরে বলে ওঠে, রুহি, আল্লাহর দোহাই লাগে, এত বড় পাপ করবেন না, প্লিজ সাইরা দেন আমারে। রুহি হাজার আকুতি কারো কানে যায় না। রাশেদ রুহিকে টানতে টানতে জঙ্গলের ভেতরে পুরানো এক অন্ধকার বাড়ির সামনে নিয়ে আসে। চাঁদের আলোয় পুরানো বাড়িটা কেমন যেন ভুতুড়ে বাড়ির মতো দেখাচ্ছে। রুহি হাত পেছন থেকে বেঁধে মুখে কাপড় দিয়ে বেঁধে রেখেছে। আশেপাশে শুনলাম নীরবতা। রুহির মুখ দিয়ে কোনো শব্দ করতে পারছে না, গলা কাটা মুরগির মতো ছটফট করছে। চারদিকে জঙ্গলে ঘেরা পুরনো এক অন্ধকার বাড়ি। রুহিকে টানতে টানতে বাড়ির ভেতরের দিকে নিয়ে যায়। পিছনে সেই হুডি পরা লোকটা আছে। রুহিকে রাশেদ ধরে নিয়ে যায় অন্ধকার সেই বাড়ির ভেতরে। রুহি বারবার নিজেকে সালানোর চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই নিজেকে সারাতে পারছে না। অন্ধকার একটা রুমের ভেতরে এনে দরজা বন্ধ করে ফেলে রাশেদ। রুহির মুখে বাঁধন খুলে দিয়ে শয়তানি হাসি দিয়ে রুহির দিকে তাকায়। রুহি গলা শুকিয়ে গেছে, ভয়ে ছোটাছুটি করছে, কিন্তু কোনোভাবেই নিজেকে ছাড়াতে পারছে না। রাশেদ রুহির হাত ধরতেই রুহি ভয়ে কেঁপে উঠে, কাঁপা কাঁপা স্বরে বলে ওঠে, রুহি, দোহাই লাগে আপনার, প্লিজ আমাকে অপবিত্র করবেন না। রাশেদের চোখে মুখে হিংস্রতা। রুহির কোনো কথাই সে কানে নেয় না। রুহি চিৎকার করে কাঁদছে আর বলছে, রুহি, গায়ক সাহেব কোথায় আপনি? প্লিজ তাড়াতাড়ি আসুন, আমার কষ্ট হচ্ছে। গায়ক সাহেব, এই পশুর হাত থেকে বাঁচান আমায়। রুহির এমন চিৎকারে রাশেদ রাগে তেতে উঠে বলে, রাশেদ, এই শালি চুপ থাক। রাশেদের ধমকে রুহির কান্না বেগ আরও বাড়তে থাকে। রাশেদ দিকে তাকিয়ে আকুতি স্বরে বলে, রুহি, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে অপবিত্র করবেন না। আমার গায়ক সাহেব আমার জন্য অপেক্ষা করছে। রাশেদ, চুপ থাক তুই, কেউ বাঁচাতে পারবে না তোকে। রুহি, আমাকে মেরে ফেলুন, তারপর আমার গায়ে নোংরা স্পর্শ দিয়েন না। আল্লাহর দোহাই লাগে। রুহির কোনো কথাই রাশেদের মনে মায়া হয় না। রুহি কাঁদছে আর বিড়বিড় করে বলছে, রুহি, আপনার সাথে আমার সংসার হলো না গায়ক সাহেব। এই নিষ্ঠুর পৃথিবী আমাদের ভালোবাসা পূর্ণতা পেতে দিল না গায়ক সাহেব। রুহি কাঁধের কাপড় অনেকটাই ছিঁড়ে গেছে। রাশেদ রুহিকে ধরতে আসলে রুহি রাশেদের পুরুষ অঙ্গ বরাবর লাথি মারে। রাশেদ গগন ফাটানো চিৎকার দিয়ে বসে পড়ে। রুহি দৌড়ে রুমের দরজা খুলে বেরিয়ে আসে, কিন্তু তখনই হুডি পরা লোকটা এসে রুহিকে ধরে ফেলে। রাশেদ ব্যথায় চিৎকার করে বলে ওঠে, রাশেদ, ধরো শালিরে, পালাতে যেন না পারে, ওরে আজকে আমি শেষ করে ফেলবো। হুডি পরা লোকটা রুহিকে টানতে টানতে রুমের ভেতরে নিয়ে আসে। শেষ আশাটুকু হারিয়ে ফেলে রুহি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে আর বারবার বলছে, রুহি, আল্লাহ আল্লাহ গো বাঁচাও তুমি আমার এই জানোয়ারের হাত থেকে, আল্লাহ আল্লাহ বাঁচাও আমায়। রুহি কান্নায় যেন চারপাশে জিমে মেরে আসে। রুহি, ভাই ভাই কই তুই? ভাই, ভাই আমাকে বাঁচা ভাই, এই পশুগুলোর হাত থেকে বাঁচা আমাকে। রুহিকে রুমের মধ্যে আটকে রেখে বাইরে থেকে দরজা লক করে চলে যায় হুডি পরা লোকটা। রাশেদ রাগে ক্ষোভে ঝাঁপিয়ে পড়ে রুহির ওপর। পুরো রুমে রুহির গলা ফাটা চিৎকার, রুহি, আল্লাহর দোহাই লাগে, তোরা আমায় মেরে ফেল, তারপর এত বড় পাপ করিস না ভাই। ভাইরে কই তুই? তোর বোনটাকে বাঁচা ভাই। আল্লাহ ও আল্লাহ, তুমি আমার মৃত্যু দাও, মৃত্যু দাও মাবুদ। আল্লাহ, আমাকে কলঙ্কের দাগ নিয়ে মৃত্যু দিও না মাবুদ, তুমি আমারে মৃত্যু দাও। গায়ক সাহেব, আপনার লাল টুকটুকে বউ সাজা হলো না, আপনার সাথে সংসার হলো না আমার, এই নিষ্ঠুর পৃথিবী আমাদের মিল হতে দিল না। দুপুর 11:30। চৌধুরী বাড়ির সামনে মানুষের ভিড়। বিয়ে বাড়িতে নিস্তবতা। সামনে ভিড়ের মধ্যে থেকে কান্না শব্দ আসছে। কিছুটা দূরে দেওয়ালের সাথে মাথা ঠেকিয়ে বসে আছে শুভ্র। বাড়ির গেট খুলে সামনের দিকে হাঁটা দেয় রোমান। মাথায় ব্যান্ডেজ, এক হাতে ব্যান্ডেজ করা। তাকে দেখে বোঝাই যাচ্ছে গুরুতরভাবে আহত সে।
পা টেনে টেনে সামনের দিকে এগিয়ে আসে রোমান। ভিড় ঠেলে ভিতরে ঢুকে সাদা কাপড়ে ঢাকা কালো লাশ, লাশের পাশে হেনা বেগম, আরাফাত চৌধুরী, জুই বসে কাঁদছে। হেনা বেগম নীলা কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। রোদ কিছুটা দূরে মাটিতে বসে আছে। সবাই কাঁদলেও রোদের চোখে কোনো পানি নেই, চোখ মুখ কেমন শক্ত হয়ে আছে। রোমান সবাই এক জায়গায় দেখলেও রুহিকে কোথাও না দেখে আশেপাশে চোখ বোলায়। রুহির কোথাও না দেখে বিচলিত হয়ে জিজ্ঞেস করে, রোমান, রুহি কোথায়? রোমানের কথাই কারো ভাব অন্তর হয় না। রোমান হেনা বেগমের কাছে গিয়ে বলে, রোমান, দাদি আমার, রুহি কই? ও দাদি, তোমরা এমন চুপ করে আসো কেন? রুহি কই আমার? হেনা বেগম ডুগরে কেঁদে উঠে। হেনা বেগমকে কাঁদতে দেখে রোমানের বুক অজানা ভয়ে কেঁপে উঠে। এক নজর মুখ সাদা কাপড়ে মোড়ানো লাশের দিকে চোখ দেয়। তারপর নিজে নিজে বিড়বিড় করে বলে উঠে, রোমান, না না, এটা কখনোই হতে পারে না। হেনা বেগমের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে রোদের কাছে ছুটে যায়। রোদ এক ধ্যানে তাকিয়ে আছে সাদা কাপড়ে মোড়ানোর লাশের দিকে। রোমান রোদের দুহাত ধরে অনুরোধের স্বরে বলে উঠে, রোমান বোন, তুই আমার বোন, প্লিজ বলো না আমার রুহি কোথায়? আমার বুকের ভিতর ভীষণ যন্ত্রণা হচ্ছে বোন, তোরা এমনভাবে চুপ করে থাকিস না, প্লিজ আমায় বল রুহি কোথায়? রোদ আগেই ন্যায় বসে আছে। রোমান রোদের হাত ছেড়ে পা চেপে ধরে ডগরে কেঁদে উঠে, রোমান আমায় প্লিজ বলো রুহি কই? প্লিজ রোদ, তুই এইভাবে চুপ করে থাকিস না। রোদ দ্রুত রোমানের থেকে নিজের পা ছাড়িয়ে এনে কাঁপা কাঁপা হাতে আঙ্গুল দিলে সামনে সাদা কাপড়ের মোড়ানো লাশের দিকে দেখায়। রোমান লাশের দিকে চোখ পড়তেই ভয়ে কেঁপে ওঠে। দৌড়ে গিয়ে লাশের সামনে দাঁড়ায়, মুখ থেকে কাপড় সরিয়ে চিৎকার করে ওঠে। চেহারার অবস্থা খুবই খারাপ, চেনার মতো কোনো অবস্থাই নেই। পাশ থেকে একজন পুলিশ অফিসার এসে রোমানের সামনে দাঁড়ায়। তারপর বলে ওঠে, প্লিজ, আপনাদের বাড়ির পেছনে পুরনো একটা জঙ্গলে আছে, পুরনো এক বাড়ি থেকে মিস রুহির লাশ আমরা শনাক্ত করেছি। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী এটাই রুহি। ওনাকে প্রথমে রেপ করা হয়েছে, তারপর আগুন জ্বালিয়ে পুড়িয়েছি। এই কাজকে বা কারা করেছে তারা কোনো প্রমাণ পাইনি, তবে আমরা চেষ্টা করছি সবটা খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে। পুলিশের কথা শুনে ধপ করে মাটিতে বসে পড়ে রোমান। কালকে রাতে বাড়ির পিছনে রোমান রুহিকে আসতে বলেছিল। রুহি তো বলেছিল সে আসতে পারবে না। তাহলে রুহি এত গভীর জঙ্গলে কি করে গেল? আর কেনই বা গেল? রোমান কাল রাতে একটা জরুরি কাজে বাইরে যায়। রুহির জন্য গিফট অর্ডার করেছিল। এত রাতে পথঘাট চেনে না, তাই রোমানকে যেতে হয় অর্ডার রিসিভ করতে। যাওয়ার পথে রুহি কই একবার কল করেছিল, কিন্তু রুহি ফোন না তোলায় রোমান মনে করেছিল রুহি হয়তো ঘুমিয়ে গেছে। রোমান কালকে রাতে গাড়ি অ্যাক্সিডেন্টে করে কেমন যেন সব কিছু অস্থির লাগছিল তার। সেরকম আঘাত না পেলেও 2-3 দিন বেড রেস্ট থাকতে বলেছিল ডক্টর, কিন্তু কারো কথাই না শুনে হাসপাতাল থেকে বেরিয়ে আসে বাড়ি গেট থেকে। রাত থেকে কেন জানি মনে হয়েছিল তার রুহি কোনো বিপদে পড়েছে। তাই যতক্ষণ রুহিকে সে না দেখবে তার মন শান্ত হবে না। বর্তমান রোমান শান্ত হয়ে এক ধ্যানে তাকিয়ে আছে রুহির লাশের দিকে। এক হাত সাদা কাপড়ে মোড়ানো লাশের ওপর রেখে করুণ কণ্ঠে বলে ওঠে, রোমান, এটা তো কথা ছিল না। বোকা নারী, এইভাবে আমাকে ছেড়ে যাওয়ার কথা ছিল না। এমনটা কখনোই হতে পারে না। এইভাবে আমাকে তুই ছেড়ে যেতে পারিস না রুহি। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে রোমান। রোমানের বুক ফাটা কান্নায় চারপাশে মানুষ জিম মেরে আসে। রোমান কাঁদতে কাঁদতে লাশের ওপরে ধাক্কা দিতে দিতে বলে ওঠে, রোমান, আমাদের তো সংসার করা বাকি রুহি। তুই এইভাবে আমাকে একা করে যাস না জান, আমার খুব কষ্ট হচ্ছে, আমি মরে যাব। রোমানের কান্না ব্যাগ আস্তে আস্তে বাড়তে থাকে।
রোমান, এটা হতে পারে না। আমি মানি না আমার রুহির কিছু হয়নি। তোমরা দেখো, আমার রুহি এখনই আমার সাথে কথা বলবে। রোমান, রুহি, এই রুহি ওঠ তাড়াতাড়ি। দেখ সবাই অপেক্ষা করছে আমাদের বিয়ের জন্য। দেখ দেরি হয়ে যাচ্ছে কিন্তু, ওঠ না তাড়াতাড়ি। রুহি, এই রুহি। রোমানের এমন কান্নায় আশেপাশে সবার চোখে পানি। রোমান দৌড়ে শুভ্রর কাছে চলে যায়। শুভ্রের বাহু ধরে ঝাঁকিয়ে বলে ওঠে, রোমান, শুভ্র দেখ সবাই কেমন করে কাঁদছে। আজকে তো আমার আর রুহির বিয়ে, তাহলে এইভাবে কাঁদছে কেন সবাই? তুই একটু বারণ কর, সবাই যেন না কাঁদে। এইভাবে তোরে কাঁদতে দেখলে রুহি কষ্ট পাবে তো। শুভ্র রোমানের কান্না দেখে ডুগরে কেঁদে উঠে রোমানকে জড়িয়ে ধরে। রোমান বিরক্ত হয়ে বলে ওঠে, রোমান, তুই কেন কাঁদছিস? এইভাবে কাঁদিস না। আমি রুহিকে সবসময় হাসি খুশি রাখবো, কখনো কষ্ট দেব না। এইভাবে কাঁদিস না। শুভ্র কাঁদতে কাঁদতে বলে ওঠে, শুভ্র, আমাকে মাফ করে দিস ভাই। আমার বোনটার খেয়াল আমি রাখতে পারলাম না। আমার কলিজার টুকরো বোনটাকে তোর হাতে তুলে দিতে পারলাম না। মাফ করে দিস আমায়। ওই জানোয়ারগুলোর আমার বোনটাকে শেষ করে দিয়েছে ভাই। ভাই হিসেবে ব্যর্থ আমি। নিজের বোনকে সেফ রাখতে পারিনি। রোমানের হাতে হালকা হয়ে আসে, ধপ করে মাটিতে বসে পড়ে। বিড়বিড় করে বলে ওঠে, রোমান, না, এটা হতে পারে না শুভ্র। এটা তো হওয়ার কথা ছিল না। রোমান আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলে ওঠে, রোমান, হে আল্লাহ, কোন ভুলের শাস্তি আমায় দিলে? আমার কাছ থেকে আমার ভালোবাসা কেড়ে নেওয়ার আগে আমার জানটা নিয়ে নিতে। কেমন করে সইব আমি এই যন্ত্রণা? আমাকে নিয়ে যাও আমার বোকা নারীর কাছে। আমি বাঁচতে চাই না। রোমান আর কোনো কিছু বলতে পারে না। চারদিকে কেমন অন্ধকার হয়ে আসে। ঢলে পড়ে মাটিতে। অতিরিক্ত মাথায় চাপ নেওয়ার কারণে সেন্সলেন্স হয়ে গেছে। রাত 12টা। রুহিকে সেই বিকালে মাটি দেওয়া হয়েছে বাহির পেছনে কদম গাছের নিচে। রোমান সেই বিকাল থেকে ইনজেকশন পুশ করে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। রুহিকে নিয়ে যখন খাটিয়ে তুলে তখন রোমান অনেকবার বাধা দিছে। তারপর থেকে রোমানকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। জেগে থাকলে রুহি রুহি করছে। বেলকনিতে দাঁড়িয়ে আছে শুভ্র। সেখান থেকে বনের কবরটা স্পষ্ট দেখা যাচ্ছে। বাহিরে প্রচণ্ড বাতাস বইছে। মনে হচ্ছে মুষলধারায় বৃষ্টি শুরু হবে। রোদ ধীর পায়ে হেঁটে শুভ্রের পাশে দাঁড়ায়, আলতো হাত দেয় শুভ্রের কাঁধে। শুভ্র চমকায় না, পিছন ফিরে রোদকে জড়িয়ে ধরে ডুগরে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলে, শুভ্র, ভাই হিসেবে আজ আমি ব্যর্থ। রোদ, আমি আমার মায়ের দেওয়ার কথা রাখতে পারিনি, না পেরেছি। তোমার খেয়াল রাখতে না পেরেছি, বোনের খেয়াল রাখতে। নিজের বোনের লাশ কাঁধে বয়ে নিয়ে এই হাত দিয়ে মাটি দিয়েছি। আমার ছোট্ট ফুলের মতো বোনটাকে ওই অন্ধকার কবরে শুয়ে দিয়ে এসেছি। রোদ, এই হাত দিয়ে। রোদ শুভ্রকে শান্ত করতে আবার জড়িয়ে ধরে। তখনই বাহিরের দিকে নজর যায়। রুহির কবরে পাশে আলো দেখা যাচ্ছে। সাথে সাথে শুভ্রকে বলে ওঠে, রোদ, রোদ, দেখুন তো রুহির কবরের পাশে কেউ হয়তো আছে। শুভ্র দেখে সাথে সাথে দুজন রুম থেকে দৌড়ে বেরিয়ে এসেছে। এইদিকে বাইরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। রোমান রুহির কবরের সামনে দাঁড়িয়ে আছে। রুহি কবরের কাছে বসে বিড়বিড় করে বলে, রোমান, কি সুন্দর আমায় একা করে শান্তিতে ঘুমিয়ে আসিস। এইভাবে আমায় যন্ত্রণা কেন দিস? এমন করিস না রুহি, প্লিজ আমার কাছে ফিরে আয়। রোমান কাঁদতে কাঁদতে রুহির কবরের মাটি দুহাতে ঝাপটে ধরে বলে, রোমান, আমাদের কেন সংসার হলো না? আমাদের তো ছোট্ট একটা সংসার হওয়ার কথা ছিল। এইভাবে কেন চলে গেলি? রোমানের কান্নায় আজ যেন বৃষ্টিটাও তাল মেলাচ্ছে। তুমুল বেগে বৃষ্টি হচ্ছে। রোমান, তুই তো তোর মতো চলে গেলি, আমায় একা করে কেন গেলি? আমাকেও নিয়ে গেলি না কেন? গল্প বাঁধনহারা প্রেম পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।